নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ত্রিপুরা সীমান্ত দিয়ে মানব পাচার বাণিজ্য ক্রমশ রমরমা হয়ে উঠছে। বিএসএফ এবং পুলিশ প্রশাসনের ম্যানেজ করে রাজ্যে লাগাতার মানব পাচার হচ্ছে। তারা রেলপথকে কাজে লাগিয়ে ত্রিপুরাকে বর্তমানে করিডোর করে তুলেছে। আবারও বাংলাদেশে 9 জন আটক হয়েছে আগরতলা বাদারঘাট রেল স্টেশনে। এর মধ্যে 6 জন মহিলা। তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করেছে। শনিবার রাতে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়। আগরতলা সহকারী রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানায়, ধৃতরা হল নীলুপাক বেগম, জান্নতি আক্তার, মিরাজ খান, আকাশ হালদার, লিটন হালদার, সালমা বেগম রিপন প্রমাণিক, ইব্রাহিম আকুন্দ এবং সৌরভী আলী। এই 9 জন বাংলাদেশি দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল। আগে জানা যায় তাদের কাছ থেকে আটক হয়েছে বাংলাদেশি টাকা ও ভারতীয় টাকা। পুলিশের প্রাথমিক ধারণা তারা কোনো এক বড় দালাল চক্রের হাত ধরে রাজ্যে প্রবেশ করেছে। পুলিশের রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হয় রবিবার। ধৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসতে পারে দালাল চক্রের নাম, এমনটাই মনে হচ্ছে পুলিশের। হ্যাঁ, কালকে আমরা 9 জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জান্নাত আক্তার, মিরাজ খান, আকাশ হাওলাদার, লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রমাণিক, আর ইব্রাহিম আকুন্দা, আর একজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা। কেউ হয়তো বেঙ্গালুরু, কেউ গুজরাট, কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য, এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে, তাদের কাছ থেকে সিজ করা হয়েছে। এটা তাদের ইন্টারোগেশন চলছে। নিশ্চয়ই কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত আছে, এবং আমরা অবশ্যই যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাজ্য থেকে আনারস প্রেরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার রাজধানীর আখাউড়া চেকপোস্ট দিয়ে এই আনারস রাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিন ত্রিপুরা রাজ্যের আধিকারিকরা এই আনারস বাংলাদেশের আধিকারিকদের হাতে তুলে দেন। আখাউড়া চেকপোস্টে উপস্থিত হর্টিকালচার দপ্তরের সহকারী অধিকর্তা দীপক বৈদ্য জানান, বাংলাদেশের সাথে ত্রিপুরা রাজ্যের সম্পর্ক বরাবরই ভালো। রবিবার রাজ্য থেকে কুইন প্রজাতির আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই আনারস প্রেরণ করা হয়েছে। এদিন 100টি বাক্সে করে আনারস প্রেরণ করা হয়েছে। প্রতিটি বাক্সে 6টি করে কুইন আনারস রয়েছে। মোট 500 কেজি আনারস এদিন প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। জানেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব পুরনো এবং সৌহার্দ্যপূর্ণ। আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক, মধুর সম্পর্ক আছে, সেটা প্রতীক হিসাবে কিছু মাধ্যমে আমরা বিনিময় করি, এবং আনারস আমাদের একটা অন্যতম মাধ্যম। যেটা জানেন যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটেড ক্রপ, ত্রিপুরার কুইন পাইনঅ্যাপল সুস্বাদু, এবং আমরা মনে করি এটা ওয়ার্ল্ডের বেস্ট পাইনঅ্যাপল ভ্যারাইটি, কুইন ভ্যারাইটি। এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম, বেস্ট মাধ্যম, যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পরকে আরও আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধার জন্য, পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি। বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে প্রতারণার খপ্পরে পড়ল দম্পতি। ঘটনা উদয়পুর বনকরে। মামলা করা হয় রাধা কিশোরপুর থানায়। গত 20 জুন বাংলাদেশ চিটাগাং থেকে স্বামী রাজীব কুমার দেবকে নিয়ে তার স্ত্রী মনীষা চৌধুরী চিকিৎসার জন্য কলকাতা যেতে ত্রিপুরাতে এসেছেন। ত্রিপুরাতে এসে বিলোনিয়া যাবার জন্য উদয়পুর ব্রহ্মা বাড়িতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সে সময় একটি ইকো গাড়ি এসে তাদের দুজনকে নিয়ে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ভাড়া হিসেবে দুজন 100 টাকা দিয়ে দেন চালককে। গাড়ি চালক তাদের বিলোনিয়া বনকর ঘাটে স্বামী স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ করেন মনীষা চৌধুরী। যাবার সময় গাড়ি চালক তাদের কাছ থেকে বাংলাদেশের 10,000 টাকা ও ভারতীয় 30,000 টাকা সহ আরো 200 টাকা নিয়ে গেছে গাড়ি চালক। তাই সমস্ত ঘটনা জানানোর জন্য উদয়পুর রাধা কিশোরপুর থানায় ছুটে আসেন। রবিবার রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাংলাদেশ থেকে আগত মনীষা চৌধুরী। পুলিশ মামলা হাতে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ থেকে আসা স্বামী স্ত্রী এখন চিকিৎসা না করে আবার বাংলাদেশে চলে যাবেন। গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর শাস্তিরও দাবি জানায় দম্পতি। বাইট।
শান্তন টিভি। কি হয়েছে আপনার সঙ্গে? আমাকে বর্ণবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার, ছোট গাড়ি আর কি, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বিলুনিয়াতে যাব। তো বিলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে, বলে যে আপনাদেরকে ওখানে বিলুনিয়া নিয়ে যাওয়া হবে। আমাদেরকে বন করে নিয়ে নামাই দিছে। ওখান থেকে আমাদেরকে মানে গলা ধাক্কা দিয়ে যেরকম নামাই দিয়ে ওরকম করে নামাই দিচ্ছে, বলে যে আপনারা এখানেই নামেন। তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল 50 টাকা করে, লোকাল ভাড়া নেবে বলছে। আমার হাতে ওই 100 টাকাটাই ছিল। আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমি ফোন করে বলতেছি, ও দাদাকে ফোন করে বলতেছি, আমাদেরকে তো বন্ধ করে নামা দিচ্ছে, আমরা এখন কোথায় যাবো? বলতে ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসো। তো আমি ড্রাইভারকে বলতেছি মোটর স্ট্যান্ড তো চিনি না, বললে এরপর তো তাড়াতাড়ি ওঠেন। আমাদেরকে ধাক্কা দিয়ে নামা দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে। ওই যে ড্রাইভার, ইকুর ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে, মানে ওরকম করে নামাই দিচ্ছে ওখানে। তো নামাই দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল, একটা ব্যাগের ভিতরে ওটা চেকটা খোলা ছিল। ওই সময় ওই টাকাটা নিয়ে গেছে। কত টাকা ছিল ওখানে? ওখানে ছিল $200, তারপর বাংলা টাকা ছিল 10,000 টাকা, তারপরে ইন্ডিয়ান রুপি ছিল 30,000। এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা? আমরা উদয়পুর থানায় অভিযোগ জানাইছি। আচ্ছা, আপনাদের বাড়ি কোনখানে? আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ, চিটাগাং। কি কারণে আসছিলেন ইন্ডিয়াতে? আমার হাজব্যান্ড খুব অসুস্থ, আমাকে চিকিৎসা করার জন্য কলকাতা যাবো। তো ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ, মাসিকে একটু করে দেখতে আসছিলাম। এখান থেকে রওনা দেবো কলকাতা থেকে। নাম কি আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার। আপনার? আমার নাম হচ্ছে মনীষা। প্রথমবার কি এসেছেন ত্রিপুরাতে? এই প্রথমবারই আসছি, আমরা এখানে কিছু চিনি না। রবিবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। রবিবার সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। এদিন প্রদেশ বিজেপির কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক দীপক মজুমদার, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 23শে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে। 1980 সালে জনসংঘ থেকে বিজেপি দলের প্রতিষ্ঠা হয়েছিল। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান বিফলে যায়নি। জম্মু কাশ্মীর থেকে 370 ধারার বিলুপ্তি ঘটানো হয়েছে। 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাই 23শে জুন আত্মবলিদানের দিন থেকে পক্ষকাল ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজকে 23শে জুন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে বলিদান দিবস। আমরা সবাই জানি কাশ্মীরের 370 ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে। এবং ওনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ীজি, নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে 1980 সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ীজি নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আজকে সৌভাগ্যবান যে ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান, যে কাশ্মীরের বন্দে মাতরম বিজেপি প্রাণ পুরুষ শ্যামাপ্রসাদ জনতা পার্টির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি এদিকে 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে
উদয়স্তু নামক জনকল্যাণ পদযাত্রা শুরু হয়। এদিন সকাল 6 ঘটিকা বিধায়কের হাত ধরে এই পদযাত্রার শুভ সূচনা হয়। অপরদিকে 7 রামনগর মণ্ডলের অন্তর্গত 14 নং ওয়ার্ডের উদ্যোগে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। 23শে জুনকে আমরা ভারতীয় জনতা পার্টি বলিদান দিবস হিসেবে মান্যতা দেই। সেই কারণেই আমাদের এই দিনটিকে আমরা আজকে বেছে নিয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এলাকার বিধায়ক, আমার কার্যকর্তারা এই এলাকায় কাজ করছে জনগণের কল্যাণে, তো আমরা সেইটাকেই আমরা প্রতি এলাকায় প্রতি গ্রামে জনগণদের দুয়ারে গিয়ে আমরা চাই জনগণের মুখ থেকে আমরা শুনতে পাই ওনারা কি বলে। তো আমাদের একটা কর্মসূচির মধ্যে যে আমরা জনগণকে আমি সরাসরি প্রশ্ন করছি যে আমাদের সরকার আসার পর বা আমি এই এলাকার বিধায়ক হওয়ার পর আপনাদের বর্তমান পরিস্থিতি কি, আগের থেকে আপনারা কি বেটার আছেন না আরো মাইনাসে আছেন। রাজধানীর সুভাষপল্লী এলাকায় কৌরবস ক্লাবে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিবির। উপস্থিত ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস জানান, সারা বছর কৌরবস ক্লাবের পক্ষ থেকে সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস, এর অঙ্গ হিসেবে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে এলাকার মানুষ শিবিরে এসে চিকিৎসকের কাছ থেকে চোখ যত্ন রাখার জন্য পরামর্শ গ্রহণ করতে পারেন এবং যারা এদিন চোখ দেখাতে এসেছেন তাদের চোখের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। এ ধরনের জনসেবামূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ক্লাবের কর্মকর্তাদের। এদিন মোট 80 জন মানুষ শিবির থেকে উপকৃত হয়। আমাদের পুরুষ ক্লাবে প্রতিনিয়তই আমরা জনসেবামূলক কিছু কাজ করে থাকি। কিছুদিন আগে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল, ওখানে ওষুধ এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়েছিল এবং সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার পরীক্ষা বিভিন্ন হয়েছিল। আজকে এরকমই একটা কিছু অগ্রগতির দিকে আমরা চলে গেছি, যেটা হচ্ছে আজকে চক্ষু শিবির। বিভিন্ন ধরনের চক্ষু পরীক্ষা হবে বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং তাদের দ্বারা প্রেসক্রাইব করা হবে। তাছাড়া আজকে একটা বিশেষ দিন আমাদের, আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করবো ওনাকে যেন জাতির জনকের জায়গা নেওয়া যায়। শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস, ওনাকে যদি একটা জাতির জনকের জায়গায় নেওয়া যায়, ওই দিকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের সরকারের কাছ থেকে, এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা অর্পণ করে ওনার উদ্দেশ্যে আজকের এই কাজটা করা। বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায়, সভাপতি বিশ্বেশ্বর নন্দী, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরও অন্যান্যরা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বেশ্বর নন্দী বক্তব্য রাখতে গিয়ে বলেন, মূলত খেলোয়াড়দের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে আজকের এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, 2028 সালে আবার অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক। এই অলিম্পিকে যাতে ত্রিপুরা রাজ্য থেকে ছেলে মেয়েরা অংশ নিতে পারে তার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের ছেলে মেয়েরা। সবাইকে, সবাই জানেন আজকে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। সেই সুবাদে যারা এখানে প্লেয়ার এসছে, আমি ওদের উদ্দেশ্যে বলবো, তোমরা হয়তো সবাই জানো 2016-তে আমাদের রাজ্যের তথা দেশের সোনার মেয়ে দীপা কর্মকার পার্টিসিপেশন করেছিল এবং আমি আশা রাখবো এবং তোমরাও প্রতিজ্ঞা করবে আগামী যে অলিম্পিক হচ্ছে 2028-এ, সেই অলিম্পিকের জন্য টার্গেট রেখে এখন থেকে প্র্যাকটিস শুরু করো। যারা প্রশিক্ষক আছেন, কোচেসরা আছেন, ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবো, আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে, প্ল্যান প্রোগ্রাম নিয়ে গভর্নমেন্টকে জানিয়ে তারপরে আপনারা আপনাদের প্র্যাকটিস স্টার্ট করেন। 2028-এর অলিম্পিকে আমি দেখতে চাই দ্বিতীয় দীপা আমাদের রাজ্যের তথা দেশের হয়ে অলিম্পিক খেলতে যাচ্ছে। তাহলে আমরা আজকে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করছি সেটা সঠিকভাবে পালন হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে এই বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। পুস্তক ব্যবসায়ী বিমল বিকাশ সাহা জানান, সংগঠনের পক্ষ থেকে এদিন বার্ষিক সম্মেলনে আলোচনা হয় বর্তমান বই বিক্রেতাদের নানা সমস্যা নিয়ে, কিভাবে বই বিক্রেতাদের সমস্যার সমাধান করা যায়, এর জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা হয় বৈঠক। মূলত আজকের এটা আমাদের সাধারণ বার্ষিক সম্মেলন। এতে সাধারণত সাংগঠনিক আলোচনাই হয়ে থাকে বেশিরভাগই। তারপরও আমাদের যে বুক সেলার্সরা মূলত তাদের যে কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে সরকারের কাছে কিভাবে দাবি দেওয়া পেশ করা যায় বা বাজারে কিভাবে বুক সেলারদের সম্মানটা আরো ফিরিয়ে আনা যায়। পুস্তক বর্তমানে পুস্তক দেওয়া চলে গেছে সরকারের হাতে অধিকাংশতেই, এবং বুক সেলারদের যাতে সম্মানে সসম্মানে বাঁচতে পারেন সেই ব্যবস্থা করা নিয়ে আলোচনা করা মূলত, এবং সঠিক পদক্ষেপ নিয়ে সরকারের কাছে তার দাবি পেশ করা। শনিবার ও রবিবার দুদিন সিপিআইএম-এল রাজ্য কমিটির দুদিনের সভা উদয়পুরে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার পার্টির তরফ থেকে উদয়পুরে এক সাংবাদিক সম্মেলন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের সব শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কর্তব্য কর্ম স্থির করেছে দলের রাজ্য কমিটি। ইন্ডিয়া জোটের রাজ্যের 8টি শরিক দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্য কমিটি। বিধানসভা নির্বাচনগুলি আছে, 4টা রাজ্যে বিধানসভা নির্বাচন হবে এবং এই 10ই জুলাই আরো অন্তত 17টা সিটে উপনির্বাচন হবে এবং সেখানে ইন্ডিয়া জোট লড়ছে। হরিয়ানা, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর এবং ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট লড়াইয়ের ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং সেখানে বিজেপিকে আরো বড় জোর ধাক্কা দেওয়া হবে এবং এইভাবেই বিজেপি সারা দেশে আস্তে আস্তে ক্ষমতাচ্যুত হবে। এই অভিমুখকে সামনে রেখে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে জোটবদ্ধ হয়ে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আমরা আবেদন রাখছি সমস্ত শরিকদের কাছে এবং গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার যে মিড ডে মিল কর্মী তাদের 1,500 টাকা তারা একটা ভাতা পেতেন, কালকে এটা 500 টাকা কমিয়ে দিয়েছে। অথচ নির্বাচনে বিজেপি প্রচার করছে এটা 2,500 টাকা করবে। 2,500 টাকা তো দূরের কথা, এটা 1,000 টাকা করেছে। যারা মাতৃত্বকালীন কর্মী মানে মা, মেয়েরা, তাদের যে মাতৃত্বকালীন সময়ে তারা যে ছুটি পেতেন মিনিমাম 5 মাস বা 6 মাস, এটাকে 1 মাস কমিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটা বিজেপির মানে RSS এর যে দৃষ্টিভঙ্গি, শ্রমিকদের দাসত্বের মধ্যে রেখে দেওয়া, মহিলাদের দাসত্বের মধ্যে রেখে দেওয়া, এই দৃষ্টিভঙ্গি এখানে প্রতিফলিত হয়েছে। আমরা তীব্র নিন্দা করি এবং এই যে মিড ডে মিল শ্রমিকদের এবং যারা মহিলা কর্মী আছে তাদের যে অধিকার, শ্রমিক হিসাবে তাদের মর্যাদা এবং পূর্ণ মজুরি, শ্রম আইনে যে মজুরি আছে সেই মজুরি তাদেরকে দেওয়ার আমরা দাবি করছি এবং এই যে অন্যায়মূলক যে আদেশ সরকারের ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি করছি। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখা ও উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় নেশা বিরোধী সভা। এই নেশামুক্ত গ্রাম পঞ্চায়েত গঠন করাকে সামনে রেখে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের নিয়ে গত পৌষ সংক্রান্তির দিন এক আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আলপনা প্রতিযোগিতায় যে সমস্ত মায়েরা প্রথম 5 জনের মধ্যে স্থান করে নিতে পেরেছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শোভিক দে। উপপ্রধান গোপাল সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যকে নেশামুক্ত করার জন্য প্রথমে মায়েদের এগিয়ে আসতে হবে। ছেলেমেয়েরা কোথায় যায়, কি করে, বিদ্যালয়ে কি করছে, নিয়মিতভাবে শিক্ষা কেন্দ্রে যায় কিনা, এসব ক্ষেত্রে মায়েদের অবগত থাকতে হবে বলে জানান তিনি। বারবার মনে হয়েছে একটা রোল মডেল থাকা উচিত। আমি ট্রাক নেব না, কেন নিই? আমি যখন একাকিত্ব বোধ করি, কতগুলি আমাদের সমাজের কতগুলি দিক আছে। আমরা যখন আমাদের 3-4 জন ভাই বোন থাকে না, ওরা নিজেরা যখন কথাবার্তা আলোচনা করে, এটা কথা যে পিয়ার গ্রুপ, নিজেদের বন্ধু বান্ধব আলোচনা করার সুযোগ পাই, তখন কিন্তু আমার খারাপ হওয়ার সুযোগ নেই। কারণ আমার বন্ধু আমাকে বলে চল তোর পড়াশোনা করি, আবার বলছি চল গোল্লাচুর খেলি, ফুটবল না খেললাম, ক্রিকেট না খেললাম, গোল্লাচুর করতে আমার কোনো বাধা দিচ্ছে না। সেই যে জায়গাটা, সেটা কিন্তু আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে।
আমাকে সেই জায়গাটা আমরা যত আমাদের ঐতিহ্যের মধ্যে ফিরে যাব তত ভালো হবে। যেটা বলছেন রোল মডেলের প্রয়োজনটা কি, বাড়িতে মা বাবা যেমন রোল মডেল আমাদের সবার জীবনে আছে, আপনি একবার চোখ বন্ধ করে দেখতে পাবেন, ওই লোকটার ছবি দেখতে পাবেন যে আপনাকে সাহায্য করেছে জীবনের পরের আর উপরের দিকে উঠতে। আমরা দেখেছিলাম, যেটা বলছিলাম, আমরা যখন রমেশ স্কুলে পড়তাম, জিতেন দা যখন ছাত্র নেতা, এবং আমরা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।